রাত ৮টায় ঘুম ভাঙে শ্রাবুর। ঘুম থেকে উঠে বোঝার চেষ্টা করে তার সাথে কি হয়েছিল। মেয়েটের মাথায় সব মনে পড়ে যায়, তাই বুঝে ফেলে তাকে জায়ান্ট রুমে দিয়ে গিয়েছে। কিন্তু তার রুমে ক্লেভ খ্রিস্টান 1872 মাস্কুলিনান নামক পারফিউমের ম্যান্ডালিন ফলের ঝাঁঝালো ঘ্রাণ কেন আসছে তা শ্রাবু বুঝতে পারছে না। তাই সে মনে মনে আওড়ায়, এটা তো রায়হান ভাইয়ের পারফিউমের ঘ্রাণ। তাহলে কি রায়হান ভাই আমার রুমে এসেছিল? কিন্তু কেন এসেছিল আর এখন গেল কোথায়? শ্রাবু এসব ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে রুমের চারিদিকে চোখ বুলায়। রুমে না পেয়ে বারান্দাও খুঁজে কিন্তু পায় না। তাই সে আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে নিজেকে একবার আয়নায় দেখে নিচে চলে যায়। নিচে এসে দেখতে পায় সবাই ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছে। শ্রাবুর বুঝতে অসুবিধা হয় না কেন তাদের মন খারাপ। জায়ান শ্রাবুকে নিচে নামতে দেখে এগিয়ে গিয়ে বলে, জানেমান, তুমি নিচে আসলে কেন? কি দরকার বলো, আমি এনে দিচ্ছি। জায়ান, এখানে বড়রা আছে, আপনি কি এই রকমই থাকবেন? কি যে বলো না জানেমান, আমি কিছু করেছি নাকি? না করেননি, তবে বড়দের সামনে এভাবে জানেমান বলবেন না। বড়রা এটাকে কি চোখে নেয় একটু ভেবে দেখুন। ও আচ্ছা, এই কথা। আরে ওনারা সবাই জানে তো, তাই কেউ কিছু মনে করবে না। ড্রয়িং রুমে সবাই ওদের কাণ্ড দেখে হাসছে, কারণ সবারই জানা হয়ে গেছে জায়ান শ্রাবন্তীর জন্য কতটা ডেসপারেট। আজকাল তো সবার জায়ানের মুখে শ্রাবুকে জানেমান ডাকাটা শুনতে শুনতে শ্রাবুর আসল নামই ভুলে যাচ্ছে। জায়ান, এবার তো চুপ করুন। আচ্ছা চুপ করলাম জানেমান। এবার বলো কেন নিচে এসেছো? একটু রেস্ট তো করতে করতে পারো, তাই না? আমার তেমন কিছু হয়নি। দেখো জানেমান, এসব বললে কিন্তু আমি মানছি না। তোমার কিছু হলে কিন্তু আমি মরেই যাব। জায়ান, এসব কি ধরনের কথাবার্তা? সরুন তো সামনে থেকে। আচ্ছা আচ্ছা, সরি জানেমান, আর বলবো না। চলো আইসক্রিম আর ফুচকা খেয়ে আসি। কথাটা শ্রাবুর কর্ণপাত হওয়া মাত্রই লাফিয়ে উঠে জায়ানের সামনে গিয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? জায়ানও মুচকি হেসে মাথা নাড়িয়ে বুঝায় সত্যি নিয়ে যাবে। শ্রাবু আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে উপরে যেতে যেতে বলে, আমি 5 মিনিটে আসছি, একটু দাঁড়ান। আর আমাদের সাথে আপ্পি ভাইয়া জেরিন ওরাও যাবে। তোমরা তৈরি হয়ে নেও। শ্রাবুর যাওয়ার দিকে তাকে জায়ান মুচকি হেসে বলল। পাগলি একটা। সবাই একসাথে বেরিয়ে পড়ে। আজ তাদের সাথে মিতুও এসেছে। এতে সবাই ওকে দেখে প্রথম নাক সিটকালেও তাকে নিয়ে আসে। তাদের গন্তব্য আগে ফুচকার দোকান। সবাই একসাথে গোল হয়ে বসে আছে। জায়ান ফুচকা অর্ডার দিয়ে এসে বসে শ্রাবুর পাশের চেয়ারে। জায়ান শ্রাবুর দিকে একবার তাকিয়ে তারপর মিতুকে উদ্দেশ্য করে বলে, আপনার নাম মিতু, রাইট? মিতু জায়ানের দিকে তাকিয়ে বলে, জি, মিতু দেওয়ান। আপনার মম আর ড্যাডের নাম কি? তারা কোথায় থাকে? আমার মম সিমরান দেওয়ান আর বাবা শাহরিয়ার দেওয়ান। তারা দুজনই বাংলাদেশি। এখন লন্ডনের সপরিবার একসাথেই থাকি। তা আপনার সাথে রায়হান চৌধুরীর পরিচয় কিভাবে হয়েছে? আর এঙ্গেজমেন্ট কিভাবে হলো? সে অনেক কাহিনী, কোনো একদিন সময় করে বলবো। আজ বলা শুরু করলে রাত পার হয়ে যাবে, তখন আমাদের আনন্দ করাটাই মাটি হয়ে যাবে। শ্রাবু এতক্ষণ চুপ করে বসে সবটাই শুনছিল, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বলেনি। সে শুধু শুনতে চাইছিল মিতু কি বলে। মিতু কিছু বলল না দেখে শ্রাবু হতাশার নিঃশ্বাস ছাড়ে। সেটা আবার মিতুর চোখে পড়ে যায়। মিতু হালকা ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলে, মায়াবতী, তুমি জানোই না তোমার রায়হান ভাই আজও তোমারই আছে। ঘরে চাঁদ রেখে বাইরে কি অমাবস্যা দেখতে চাইবে? তেমনি তোমার রায়হান ভাই কখনো আমার হবে না। তোমার রায়হান ভাই আজও তোমার নামে নিঃশ্বাস নেই। তুমি আছো বলেই সে বেঁচে আছে। তার এসব ভাবনার মাঝেই জায়ান আবার বলে ওঠে, রায়হান চৌধুরী তো বলল আমাদের আর আপনাদের একই দিনে বিয়ে হবে। সেদিন কি আপনার মম ড্যাড আসবে? সঠিক বলতে পারছি না, তবে আমার চাচু শারাফত দেওয়ান আসবে। ও আচ্ছা। হুম, তবে তার সাথে হয়তো আরও কে স্পেশাল আসবে। মিতুর কথায় সবাই মিতুর দিকে তাকায়। জায়ান আবারও বলে, স্পেশাল একজন? হুম, রায়হানের খুব কাছের একজন মানুষ, বলতে পারেন রায়হানের শক্তি। কে সেই লোক? সেটা সারপ্রাইজ, আসলেই দেখবেন। সবাই বুঝলো মিতু আর কিছু বলবে না, তাই সবাই চুপ হয়ে যায়। তাদের চুপ হতে দেখে মিতু জায়ানকে বলল, আচ্ছা, আপনার নাম তো জায়ান শিকদার, তাই না? হ্যাঁ বাবা, তুহিন শিকদার আর আম্মু জাইনা শিকদার।
আচ্ছা, আপনি মায়াবতীর প্রেমে কিভাবে পড়লেন? আর মায়াবতীর আগে কয়জনের সাথে প্রেম করেছেন? এখানে কেউ বুঝলো না মিতু কাকে মায়াবতী বলল, তাই সাইম আগ বাড়িয়ে বলে, এই মায়াবতীটা আবার কে? আরে, শ্রাবন্তীকে মায়াবতী বলছি। ও ভীষণ মিষ্টি দেখতে, আমার কাছে একদম মায়াবতী লাগে, তাই মায়াবতী বলে ডাকবো ভেবেছি। মিতুর কথা শুনে সবাই একসাথে বলে ওঠে, ওহ। মিতু আবার জায়ানের দিকে তাকিয়ে বলে, জায়া, আপনি বললেন না তো মায়াবতীর প্রেমে কিভাবে পড়লেন? আর মায়াবতীর আগে কয়জনের সাথে প্রেম করেছিলেন? প্রথমটা আগে বলি। ওকে, বলুন। আজ থেকে 2 বছর আগে গোধূলি লগ্নের পরন্ত বিকেলে কোনো এক কংক্রিটের রাস্তায় হেঁটে হাসছিল তার বান্ধবীর সাথে। সে আমার সামনে হেঁটে আসছিল ঠিকই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সে আমার বুকে ঝড় বয়ে আনছে। তাকে প্রথম দেখায় আমার বুকের বাপাসটা কেঁপেছিল অস্বাভাবিকভাবে। নিজের অজান্তেই আমার হাত চলে গিয়েছিল আমার বুকের বাপাসে। তার পরনে ছিল আকাশি রঙের গাউন, দীঘল কালো হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো বাতাসের দাপটে উঠছিল। ডাগর ডাগর কাজলে আঁকা চোখ দুটোই যেন আমাকে ঘায়েল করেছিল। আর আজও সেই চোখে আমি আমার সর্বনাশ দেখি, এবং এবং কি সারা জীবন সেই চোখে আমি আমার সর্বনাশ দেখতে চাই। কি থাকবে তো সারা জীবন আমার পাশে, ওই চোখ দিয়ে আমার বারংবার সর্বনাশ করতে? শেষের কথাটা জায়ান শ্রাবুর দিকে তাকিয়ে বলল। জায়ানকে এভাবে শ্রাবুকে নিয়ে বর্ণনা করতে দেখে সবাই মুগ্ধ চোখে জায়ানের দিকে তাকিয়ে আছে। শ্রাবু তাকিয়ে আছে জায়ানের চোখের দিকে। সে কি বলবে তার জানা নেই। তার বুক কাঁপছে, চোখের কোণে পানি জমছে, তার কণ্ঠ জড়িয়ে আসছে। সে কথা বলতে চেয়েও পারছে না, শুধু মনে মনে বলছে, এটা আমি কি করলাম? রায়হান ভাইয়া যে আদৌ জায়ানের সাথে আমার বিয়ে হতে দেবে না সেটা আমি ভালো করেই জানি। তাহলে কিভাবে জায়ানের ফিলিংস নিয়ে আমি খেলতে পারলাম? আমি এত বড় ভুল কি করে করলাম? জায়ান আমাকে এতটা ভালোবাসবে তা তো আমি কখনো কল্পনাও করিনি। হে আল্লাহ, আমি এখন কি করব? আমি যে এখন দোটানায় পড়ে গেলাম। আল্লাহ, তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে? তার ভাবনার মাঝে জায়ান শ্রাবুর গাল দুহাতে আজলে নিয়ে অধৈর্য হয়ে বলে, এই জানেমান, আমার জান, কি হয়েছে? কান্না করছো কেন? এভাবে কান্না করো না জান, আমার খুব কষ্ট হয় তোমার চোখে পানি দেখলে। জায়ানের এরকম আচরণ দেখে সবাই খুশি হলেও খুশি হতে পারল না মিতু। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। সেও মনে মনে বলতে লাগলো, আল্লাহ, তুমি কি এমন পরীক্ষায় ফেললে মায়াবতীকে? একদিকে রায়হান কখনোই শ্রাবুকে জায়ানের হতে দেবে না, আর অন্যদিকে জায়ান মায়াবতীকে ছাড়া বাঁচবে না। তার ভাবনার মাঝে সূর্য বলে উঠল, শোনা বোন পাখি, কি হয়েছে? কান্না করছিস কেন? জায়ানের কথাগুলো শুনে বুঝি কান্না করেছিস? জায়ান তোর জন্য কতটা পাগল সেটা তো আমরা গত 2 বছর ধরে দেখে আসছি। যখন জানতে পারলো তুহিন আঙ্কেল আর জাইনা আন্টি আমাদের পূর্ব পরিচিত, তখন তো ওর পাগলামিগুলো দ্বিগুণ হয়ে গেল। তার এক কথাই, বউ হলে শ্রাবন্তী আমার বউ হবে, আর না হলে কাউকেই চাই না। শ্রাবু এবার বোনের দিকে তাকিয়ে বলল, আমি কি ভুল কিছু করছি? না সোনা, তুই কিছুই ভুল করছিস না। তোর যা ভালো মনে হয়েছে তুই তাই করছিস। আমি তোর পাশে সবসময় ছিলাম, আছি। তাদের স্বাভাবিক করার জন্য মিতু জায়ানকে বলল, আপনি তো বললেন না মায়াবতীর আগে কতজনের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন? তার কথায় জায়ান বুঝতে পারল মিতু পরিস্থিতি স্বাভাবিক করতে তাকে আবারও এই কথা বলল। তাই জায়ানও হেসে বলল, হ্যাঁ হ্যাঁ বলবো তো, তবে আমি একটা গান বলবো, সেটা থেকে বুঝে নেবেন আমার উত্তর। এটা বলে জায়ান শ্রাবুর দিকে ঘুরে বসে তার চোখের দিকে তাকিয়ে জায়ান গান গাইতে শুরু করল। শ্রাবু এবার নিজের চোখ নামিয়ে নেয় জায়ানের চোখ থেকে। তার বারবার বুকটা কেঁপে উঠছে। কেন এমন দোটানায় তাকে পড়তে হলো? আর যদি সে বিয়ে করার সিদ্ধান্তটা না নিত তাহলে তাকে এমন দোটানায় পড়তে হতো না। জায়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবুর দিকে। এটা দেখে সাইফুল মুস্কি হেসে জায়ানকে বলে, এই যে জায়ান বাবু, খুব কেঁদেছেন, এবার চলুন, বাসায় ফিরতে হবে। রাত 11টা বাজতে চলল, পরে কিন্তু আর দেরি হলে বাসায় জায়গা হবে না। জায়ান সাইফুলের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হ্যাঁ চলুন জিজু। শ্রাবু পাখি, চলো কাল আমরা ঘুরে আসি কোথাও। না জিজু, কাল না। বিথি আপু আর ছোট জিজু আসুক, তারপর সবাই মিলে যাব। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। তবে কাল আমরা তোমার পছন্দের রেস্টুরেন্টে যাব, ওকে? শ্রাবু হালকা হেসে বলল, ঠিক আছে জিজু।
ভালোবাসা হয়তো কারো জন্য সুখের, আবার কারো জন্য অসুখের। ভালোবাসা তো সেটাই যেটা দুটো হৃদয় একই বন্ধনে আবদ্ধ করে রাখে। সবাই কত আশা নিয়ে ভালোবাসার পথে পা বাড়ায়। তারা ভাবে আল্লাহর সহায় হলে ভালোবাসার পূর্ণতা পাবে। তবে হায় আফসোস, সবাই যদি পূর্ণতা পেত, তাহলে অপূর্ণতায় হাহাকার কারা করত? অপূর্ণতায় রয়ে যায় বলেই পূর্ণতার গল্পগুলো এতটা সুন্দর হয়। রাত 1টায় শ্রাবু তার বারান্দায় টানানো দোলনায় পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তাকে দেখলে মনে হয় সে নিজের মধ্যেই নেই। রায়হানও বারান্দায় এসে অনেকক্ষণ আকাশ পানে তাকিয়ে থেকে শ্রাবুকে উদ্দেশ্য করে বলল। একটা কথা কি জানিস? শ্রাবু এবার হাঁটু থেকে মুখ তুলে রায়হানের দিকে দৃষ্টিপাত করে। রায়হান হালকা ঠোঁট বাঁকিয়ে মাথাটা দুপাশে নাড়িয়ে আবার আকাশের পানে তাকিয়ে বলল। আমরা সব সময় যা চোখের সামনে দেখি তা কিন্তু সব সময় সত্যি হয় না। কঠোর হৃদয় তো আবেগের ছোঁয়া পেতে চায় না। জানিস, আমিও কাউকে খুব ভালোবাসতাম, তবে সে আমার ভালোবাসাটা কখনো বুঝেনি, তাই দূরে সরে আসলাম তার থেকে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি দূরে সরে আসতেই সে আমাকে উপলব্ধি করতে শিখলো। তবে কি জানিস, আমি তার থেকে দূরে সরতে পারিনি। আজও মনের গহীনে রয়ে গেছে। সে হয়তো সারা জীবনই থাকবে, তবে তাকে আমি আর চাই না। শ্রাবু এতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল রায়হানের দিকে, আর রায়হান তাকিয়েছিল ওই দূর আকাশ পানে। রায়হানের কথাগুলো যে শ্রাবুকে ইঙ্গিত করেছিল সেটা শ্রাবুর বুঝতে বিন্দু পরিমাণ সময় লাগেনি। রায়হানের কথা শেষ হতেই শ্রাবু তার দিকে তাকিয়ে থেকেই বলল। সত্যি কি তাকে আর আপনার চাই না রায়ান ভাই? না, তাকে আর আমি চাই না। সে আমাকে কখনো বোঝেনি, তাই তাকে আমার আর লাগবে না। সে যদি অন্যের হয়ে যায় তবুও আপনার কষ্ট হবে না? না, হবে না। বরং আমি তার জন্য দোয়া করি, সে যার সাথে থাকুক ভালো থাকুক, নাইবা জড়ালো আমার পাপিষ্ঠ জীবনে। কিন্তু আপনি কি জানেন সে আজও আপনার দহনে পড়ে? রায়হান তাচ্ছিল্যের সাথে হেসে বলল। আমিও এ দহনে পড়েছি, তবে আজ না, আরও 20 বছর আগে থেকেই। তাহলে সে কেন বেঁচে যাবে? সেও এই দহনে পুড়ুক, আমিও দেখি সে আমার জন্য কতটা পুড়তে পারে। জানেন তো রায়হান ভাই, আমরা মেয়েরা সবচেয়ে বেশি দুর্বল কোথায় হই? যেই জায়গায় আমাদের মূল্য নেই সেই জায়গায় আমরা মেয়েরা আমাদের দুর্বলতা দেখিয়ে দেই। মূল্য ঠিকিয়ে রাখতে হয়। নিজ থেকে দূরে সরে গেলে কেউ তার মূল্য রাখে না। আমি আজও 50 বছর আগে হারিয়ে যাওয়া আমার সেই রায়ান ভাইকে ফিরে পেতে চাই, যার আঙুলের ভাঁজে আমি আঙুল রেখে আবদার করতাম, যার প্রতিটা নিঃশ্বাসে আমি ছিলাম, যার বুক পকেটের নীল রঙা চিঠি ছিলাম আমি, যার অস্তিত্ব আমি ছাড়া বিলীন ছিল। আমি আজও তাকে ফিরে পাওয়ার আশায় আছি। আশা বড্ড খারাপ জিনিস। কিছু হারিয়ে গেলে তার আগের মতো ফিরে পাওয়ার আশা করাটা বোকামি। আমরা আশা নিয়ে বাঁচি, অথচ সেই আশা কখনো পূরণ হওয়ার না। ভুলে যা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাব। জায়ান খুব ভালো ছেলে, ওর সাথে সুখে থাকবি। সুখে থাকবো কিনা জানি না, আর জানতেও চাই না। শুধু চাই আল্লাহ যেন আমার সবটুকু সুখ শান্তি আমার মানুষটাকে দিয়ে দিই। সে যার সাথে ভালো থাকবে তাকেই যেন পায়। রায়হান আর কিছু বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল হয়ে উঠে, কণ্ঠ কাঁপে, চোখ দিয়ে দুফোঁটা উষ্ণ পানি পড়ে যায়। শ্রাবু আজ কাঁদে না। তার চোখের পানিগুলো হয়তো বিদ্রোহ করে বলছে, আমাদের এবার একটু রেহাই দে, আমরা আর পারছি না তোর চোখ বেয়ে ঝরতে। শ্রাবু আবারও হাঁটুতে মুখ গুজে বসে। আকাশ থেকে চোখ সরিয়ে শ্রাবুর দিকে দৃষ্টি রাখে রায়হান। এই তাকিয়ে থাকাতে আছে একরাশ কষ্ট, অভিমান, ভালোবাসা, আবেগ। কেন এই মেয়েটা আজও তাকে বুঝলো না? কেন তাকে প্রতিনিয়ত এভাবে তিলে তিলে মারছে? রায়হান শ্রাবুর দিকে তাকিয়ে বলল। গান শুনবি হলুদিয়া পাখি? আজ এতগুলো বছর পর শখের পুরুষের মুখে নামটা শুনে তার বুকের ভেতর স্যাঁত করে উঠে। সে সাথে সাথে মাথা তুলে তাকায় রায়হানের দিকে। রায়হান হালকা ঠোঁট বাঁকিয়ে গান ধরল। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িলোকে। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িলোকে। রায়হানের গান শেষ হতেই শ্রাবু কান্না করে দেয়। তার কান্নার বেগ কমার থেকে বেড়েই চলছে।
আজ রায়হান শুধু তাকে দেখেই যাচ্ছে। কাঁদুক না, একটু কাঁদলে যদি মনটা হালকা হয় তাহলে কান্নারাই ভালো। রায়হানও বসে পড়ল তার বারান্দায় রাখা রকিং চেয়ারে। চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে নিল। সে চোখ বন্ধ করে রেখেই বলল, আজ এতটা বছর পর আমার মুখে ডাকটা শুনে এভাবে কাঁদছিস? শ্রাবু কান্নাজড়িত কণ্ঠে শুধু বলল, আমার বেঁচে থাকাটাই বুঝি পাপ, তাই না রায়হান ভাই? এই কথাটায় রায়হানের চোখ দুটো জ্বলে উঠল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শুধু বলল, অনেক রাত হয়েছে, রুমে গিয়ে শুয়ে পড়। সামনে গিয়ে নিজের যত্ন নে। এটা বলেই রায়হান চেয়ার ছেড়ে উঠে রুমে চলে যায়। আর শ্রাবু দু হাতে মুখ চেপে ধরে তখনও কান্না করেই যাচ্ছে। কান্না করতে করতে কখন দোলনায় ঘুমিয়ে গেছে তা বুঝতেও পারেনি। সকাল হয়েছে ঠিকই, কিন্তু সূর্যটা আজ যেন খুব নিঃশব্দ। তার আলো নেই কোনো উচ্ছ্বাসের, বরং আছে একরাশ ক্লান্তির। জানালার বাইরে পাখিরা ডাকছে না, বা ডাকলেও তা যেন ভাঙ্গা সুরে। একটা অতৃপ্তি মিশে আছে প্রতিটা শব্দে। আকাশটা ধূসর, মেঘে ঢাকা, যেন সেও আজ কাঁদতে চায়, কিন্তু চোখের জল আসে না। বাতাসও ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর সেই নিঃশ্বাসে জমে থাকে নাম না জানা এক অভিমান। শ্রাবুর মুখে হালকা রোদ পড়তেই তার ঘুম ছুটে যায়। সে কপাল কুঁচকে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু আজ তার চোখ যেন খুলবে না বলে প্রতিজ্ঞা করেছে। মাথাটাও ধরে আছে ভীষণ। সে অনেক কষ্টে চোখ মেলে তাকায়। নিজেকে বারান্দার দোলনায় দেখে অবাক হয়ে বলে, আমি কি এখানেই ঘুমিয়েছিলাম? কিন্তু কখন ঘুমালাম? তার মিনিট কয়েক পর তার স্মৃতিতে সব স্পষ্ট হয়। রাতে সব কথা মনে পড়তেই তার চোখ আবার ঝাপসা হয়ে আসে। সে একবার ঘাড় ঘুরিয়ে রায়ানের বারান্দায় তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। শ্রাবুর মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়, চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা পানি। সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতেই তার পাশে এসে কেউ বসে। শ্রাবু তাকে দেখে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, আপি, তুমি কখন আসলে? ডাকলে না কেন? এসেছি কিছুক্ষণ আগে। তা কার জন্য কান্না করছিলিস না? সূর্যের কথা শুনে শ্রাবু আমতা আমতা করে বলে, কই, কান্না করছিলাম না তো। তুমি হয়তো ভুল দেখেছো। বড় হয়ে গেছিস পাখি, আমাকে মিথ্যে বলা শিখে গেছিস তাই না? বড় হয়ে গেছি বুঝি। আপনি তুমি এসব কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। তাহলে মিথ্যে বলছিস কেন? যার জন্য কান্না করছিস সে তার হবু ওয়াইফকে নিয়ে ভালো আছে। তাহলে তুই কেন জাইনকে নিয়ে ভালো থাকতে পারছিস না? সূর্যের বলা কথায় নিজেকে আর ঠিক রাখতে পারল না শ্রাবু। সে তার বোনকে জাপটে ধরে তার বুকে মুখ গুজে কান্নারত অবস্থায় হেসকি তুলে বলতে থাকে, আপনি তুমি আমাকে হয় পথ দেখাও, না হলে মেরে ফেলো। আমি যা আর পারছি না। এ কেমন দহনে পড়ছি আমি। আমি জায়ানকে নিয়ে খেলছি, ওর মতো একটা ছেলেকে আমি ঠকাচ্ছি। আমার তো বেঁচে থাকাটাই পাপ। এইসব কি কথা শোনা? এসব বলতে নেই, আল্লাহ নারাজ হন। আমাদের কারো বেঁচে থাকা পাপ না, বরং আমরা পাপ করি। তুই জানকে ঠকাচ্ছিস না পাখি, আর না রায়হানকে ঠকাচ্ছিস। তুই তো নিজেই নিজেকে ঠকাচ্ছিস। বোনের এমন কথায় শ্রাবু মুখ তুলে তার দিকে তাকায়। শ্রাবুকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সূর্য আলতো হেসে শ্রাবুকে আবারও বুকে জড়িয়ে ধরে আবারও বলে, চল তোকে আজ কিছু কথা বলি। জানিস সোনা আমার, কেউ পারফেক্ট হয়ে জন্ম নেয় না। আমাদের মাঝে কিছু না কিছু খুঁত থাকে। যারা নিজেকে পারফেক্ট দেখায় তাদেরও কিছু না কিছু খুঁত থাকে, তবে তারা সেটা প্রকাশ করে না। যখন রায়হান চৌধুরী নিবাস ছেড়ে এই বাড়িতে চলে আসে তখন রায়হানের বয়স মাত্র 5 বছর, আর তুই তখন মামির গর্ভে 7 মাসের ছেলে। রায়হান মামিকে খুব করে বলতো, মামি তোমার পুতুলটাকে আমি বিয়ে করব। আমরা সবাই তার কথায় হাসতাম। 10 মাসের সময় রায়হান স্কুল থেকে এসে দেখে তার মামি ব্যথায় কান্না করছে। আমরা বাড়িতে ছিলাম না। 5 বছরের বাচ্চাটা কাকে কি বলবে কি করবে বুঝতে পারছিল না, দৌড়ে চলে যায় বাড়ি দারোয়ানের কাছে। দারোয়ান তাকে কান্না করতে দেখে বলে, ছোট সাহেব কি হয়েছে, আপনার কান্না করছেন কেন? রায়হান তখন দারোয়ানের হাত ধরে বলেছিল, চাচু তাড়াতাড়ি বড় মামাকে ফোন দাও, মামি কান্না করছে। দারুণ বুঝতে পারে কেন কান্না করছে, তাই তাড়াতাড়ি করে মামাকে ফোন দিয়ে বলে, বড় স্যার ম্যাডামের ব্যথা উঠেছে, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন। মামা তার পুরো কথা শুনলো না। অফিসের কাজ ফেলে মেজো মামা আর ছোট মামাকে নিয়ে বাড়ি আসে। এরই মধ্যে আমরাও বাড়ি চলে আসি।
এসে দেখি বাচ্চা ছেলেটা তার মামির মাথাটা তার কোলে নিয়ে ফ্লোরে বসে অঝরে ধারে কান্না করছে। আমাদের দেখে সে কান্নারত অবস্থায় বিলাপ করতে শুরু করে। তোমরা আমার মামিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। আমার মামি অনেকক্ষণ ধরে কান্না করছে, তার ব্যথা হচ্ছে। সবাই মামিকে নিয়ে হসপিটালে যায়। তাকে এমার্জেন্সিতে নেওয়া হয়। রায়হান তার মামির সাথে যাবে বলে হসপিটালে কান্না জুড়ে দেয়। কেউ তাকে থামাতেই পারছিল না। অনেক কষ্টে তাকে সবাই সামনে রাখে। ঘন্টা দুয়েক পর ডক্টর একটা সাদা তোয়ালে পেঁচানো হলুদ বরণ বাচ্চাকে নিয়ে বের হয়। ডক্টরকে বের হতে দেখে রায়হান দৌড়ে গিয়ে আগে ডক্টর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে বলে, আমার মামি কেমন আছে? ডক্টরটা আলতো করে হেসে তার মাথায় হাত রেখে বলে, তোর মামি এখন সুস্থ আছে, তবে সেন্সলেস আছে এখনো। আধ ঘন্টা মধ্যেই জ্ঞান আসবে। সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। রায়হান তখন শুধু জন্ম নেওয়া বাচ্চাটার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। সে যেন বাচ্চাটাকে পেয়ে দিন দুনিয়া ভুলে গেছে। আমরা বাচ্চাটাকে নিতে চাইলে রায়হান কাউকে ছুঁতে দিচ্ছিল না। যে ছুঁয়ে দেখতে যাচ্ছিল তার থেকে সরিয়ে নিচ্ছিল বাচ্চাটাকে। তাই বাধ্য হয়ে আর কেউ বাচ্চাটাকে আর ধরতেও যায়নি। রায়হান বাচ্চাটার দিকে তাকিয়ে শুধু বলছিল, আজ থেকে আমি তোর সব, আর আমি তোর জন্য বেঁচে থাকবো। আমার হয়ে তুই বাঁচবে, আর আমার নামেই তোকে সবাই চিনবে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যা। এতটুকু বাচ্চার মুখে এই কথাগুলো শুনে বড় সবাই স্তব্ধ হয়ে যায়। তারা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না রায়হান এসব কি বলছে। ছেলে এই বয়সেই ম্যাচিউর হয়ে গেছে। বাবাকে হারানোর ব্যথায় হয়তো তাকে ম্যাচিউর করে দিয়েছিল। রায়হানের বাবা মারা যাওয়ার পর থেকে সে কখনো হাসেনি, তবে বাচ্চাটাকে কোলে নিয়ে হেসেছিল। তাকে হাসতে দেখে সবাই বলেছিল, হ্যাঁ ও শুধু তোর হয়েই থাকবে, কাউকে দিবি না কিন্তু, নিজের জিনিস আগলে রাখতে হয় কিন্তু। বড়দের কথা শুনে রায়হান বলেছিল, আমি বেঁচে থাকতে তাকে কাউকে নিতেই দিব না, আমার হয়েই থাকবে ও, ও আমার ইয়েলো অ্যাঞ্জেল। রায়হান ইয়েলো অ্যাঞ্জেল বলায় বাচ্চাটা কি বুঝলো না বুঝলো সাথে সাথেই কান্না জুড়ে দিল। তার কান্না দেখে কেউ কিচ্ছু না বুঝলো। রায়হান হেসেছিল, বলেছিল, নামটা পছন্দ হয়নি তোর, তাই না? আচ্ছা, আমি তোকে ইয়েলো অ্যাঞ্জেল বলবো না, তোকে আমি আজ থেকে হলুদিয়া পাখি বলবো। তুই আমার হলুদিয়া পাখি। এটা বলার সাথে সাথেই বাচ্চার কান্না থেমে যায়। তাদের এমন কাণ্ড দেখে সবাই সাথে সাথে হেসে দেয়। আম্মু তাদের দুজনের কাছে গিয়ে রায়হানকে বলে, আব্বু, তোমাকে এবার থেকে তোমার হলুদিয়া পাখি কন্ট্রোল করবে। তার কাছে তুমি বন্দি। তুমি কি পারবে তাকে সারা জীবন আগলে রাখতে? আম্মুর কথা রায়হান সাথে সাথেই উত্তর দেয়, খালামণি, আজ থেকে ওর সব দায়িত্ব আমার। আমি আমার জিনিস কাউকে ধরতেও দিব না। আমার হলুদিয়া পাখি শুধুই আমার। রায়হানের কথা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রায়হানের মুখপানে। এত অল্প বয়সেও কেউ বুঝদার হয় তা রায়হানকে না দেখলে বুঝাই যেত না। সূর্য কথা থামিয়ে শ্রাবুর মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবু তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শ্রাবু তাকে থামতে দেখে বলল, কি হলো আপনি? থামলে কেন? বলো না, পরে কি হয়েছে? সূর্য আলতো হেসে আবার বলতে শুরু করলো, ঠিক 5 দিন পর বাচ্চাকে নিয়ে বাসায় আনা হয় মামিকেও। এই 5 দিন রায়হানকে হসপিটাল থেকে বাসায় কেউ আনতে পারেনি। সে বলতো, আমি চলে গেলে আমার পাখিকে তোমরা নিয়ে যাবে, আমি আমার পাখিকে নিয়েই বাসায় যাব। 5 দিন পর বাসায় এসে বাচ্চাটাকে কারো কাছে দেয়নি, নিজের কাছে রাখতো সারাদিন। 5 বছরের বাচ্চা ছেলেটাকে গোসল করিয়ে দিতে হতো, অথচ সে নিজেই বাচ্চা হয়ে আরেকটা বাচ্চার কি সুন্দর যত্ন নিত। খাইয়ে দেওয়া, ঘুম পাড়ানো, গোসল করানো, সাজানো সবটা করত। সবাই তার এমন আচরণ দেখে অবাক হতো। এতটুকু বাচ্চা কিভাবে এত কিছু করছে? দিন অতিবাহিত হতেই থাকে। 2টো বাচ্চা একসাথে বড় হতে থাকে। আর রায়হান সেই বাচ্চা কেবলমাত্র স্কুলে যাওয়ার সময় কাজ ছাড়া করত। দিন এগোতে থাকে আপন গতিতে, আর বাচ্চাটার প্রতি রায়হানের আসক্তি দিন দিন বাড়তেই থাকে। তুই তো এটা জানিস যে নানা ভাই আমাদের বড় 3 বোনের বিয়ে ঠিক করেছিল মেজো খালামণি 3 ছেলের সাথে। শ্রাবু মাথা উপর নিচ নাড়িয়ে বলে, মনে আছে। এটা শুধু মাত্র রায়হানের ওই বাচ্চাটার প্রতি আসক্তি দেখেই বলেছিল, কিন্তু বিলাল ভাইয়া আর মিলন ভাইয়া, আমি বিথি কেউ সেটা রাজি ছিলাম না, তাই কেউ আর সেই বিষয়ে কথা বলেনি। কিন্তু সেদিন রায়হান এই বিষয়ে কিচ্ছু বলেনি। তুই হয়তো বুঝতে পারছিস মেয়েটাকে। হ্যাঁ, সে মেয়েটাই তুই। সেদিন তো তুই ম্যাচিউর ছিলি,
তাহলে সেদিন কেন তুই সবার সামনে বলেছিলি রায়হান তোকে বিয়ে করেনি? আর কেনই বা তুই না জেনে সাইন করেছিলি? আপু বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না আমাদের বিয়ে হয়েছিল কিনা। আমি তো শুধু ওনার কথাই সাইন করেছিলাম। আচ্ছা, এসব এখন বাদ দে। নিচে সবাই বসে আছে তোর অপেক্ষায়, তাদের ফ্রেশে নিচে আয়। সূর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে চলে গেল। কারণ তার পাখির কান্নায় যে তার কলিজা ফেটে যাচ্ছে, তাই সে চোখ মুছতে মুছতে চলে যায়। শ্রাবু কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পায় সবাই এক ড্রয়িং রুমের সোফায় বসে আছে। জায়ান শ্রাবুকে দেখে সোফা থেকে উঠে শ্রাবুর সামনে গিয়ে বলে, জানেমান, কি হয়েছে তোমার? চোখ এমন ফুলে আছে কেন? আর তোমার মুখ এমন লাল হয়ে আছে কেন? তুমি কি কান্না করছিলে? না, কান্না করব কেন? ওই আর কি, একটু মাথা ধরেছে। কি বলো মাথা ধরেছে মানে? তুমি কি রাতে ঘুমাওনি? ঘুমিয়েছি, হঠাৎ ঘুম ভাঙার কারণে মাথাটা ধরেছে। ও আচ্ছা, জানেমান চলো ব্রেকফাস্ট করবে। আর আমি তোমার জন্য স্ট্রং একটা কফি করে দিচ্ছি, খেলেই সাথে সাথে মাথা ব্যথা কমে যাবে। শ্রাবু আলতো হেসে জায়ানের সাথে চলে যায়। তাদের যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়হান। শ্রাবু ব্রেকফাস্ট শেষ করতেই জায়ান কফি নিয়ে আসে। শ্রাবু কফিটা হাতে নিয়ে সোফায় তার আব্বুর পাশে গিয়ে বসে। মুক্তার খান মেয়েকে দেখে আলতো হেসে এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে, আর হৃদয় শ্রাবুকে বলে, জান বাচ্চা শ্রাবু পাখি, চল আজ তোকে ঘুরতে নিয়ে যাব। আজ তোর মন মতোই সব কিছু হবে, তুই যা বলবি তাই হবে। কেন ভাইয়া হঠাৎ আজ ঘুরতে যেতে চাচ্ছ? আরে আমরা সবাই যাব। তখনই শ্রাবণ মুখে হাসি ফুটল। সে দৌড়ে ভাইয়ের কাছে গিয়ে আবদারের ঝুলি খুলে বসল। হৃদয়ও তাতে সম্মতি দিল। সবাই চলে যায় তৈরি হতে। সবাই তৈরি হয়ে নিচে এসে দেখে শ্রাবু এখনো আসেনি, তাই জায়ান তাদের বলে, তোমরা একটু ওয়েট করো, আমি জানেমানকে ডেকে আনছি। জায়ান উপরে যাওয়ার জন্য দু সিঁড়ি উঠতেই শ্রাবুকে নিচে নামতে দেখে শ্রাবুর দিকে হা করে তাকিয়ে থাকে সবাই। জায়ান তো নজর কাটানোর দোয়া পড়তে শুরু করে দেয়। সে মনে মনে এতক্ষণে হয়তো 100 বার মাশাআল্লাহ বলে ফেলেছে। শ্রাবুর পরনে লাল রঙের গাউন, দীঘল কালো চুলগুলো ছেড়ে রাখা, চোখে মোটা করে কাজল দেওয়া, আর ঠোঁটে লাল রঞ্জক লাগিয়েছে। এতেই যেন তাকে ভুবন মোহিনী লাগছে। শ্রাবু নিচে নামতেই জায়ান বলে, জানেমান, আমার হার্টবিট ফাস্ট কাজ করছে। তুমি কি সত্যি আমাকে মেরে ফেলবে নাকি? জায়ান, আপনিও না সবসময় উল্টাপাল্টা কথা না বললেই হয় না আপনার। জানেমান, তুমি বুঝবা না আমার বুকের ব্যথা। আমার বোঝার দরকারও নাই। এত বুঝলে তারপর দেখা যাবে আমি হার্টের রোগী হয়ে গেছি। শ্রাবুর কথায় সবাই একসাথে হেসে ওঠে। মিতু এগিয়ে এসে বলে, মায়াবতী, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, কারোর নজর যেন না লাগে। অলরেডি শকুনের নজর লেগে গেছে মিস মিতু দেওয়ান। শ্রাবুর এভাবে কথা বলায় মিতু কিছুটা বিব্রত বোধ করে, তাই আর কোনো কথা না বলে সেখান থেকে দূরে সরে যায়। সূর্য এগিয়ে এসে বলে, মাশাআল্লাহ, আমার বোনকে আজ রেড অ্যাঞ্জেল লাগছে। আজ তো মনে হচ্ছে আমার বোনের রূপে একজন খুন হবে। মেঘবতী, তুমি ঠিক বলেছ। এই যে আমাকেই দেখো না, শালিকাকে এমন অবস্থায় দেখে আমার নিজের হার্টবিটই বেড়ে গেছে। জায়ান বাবুরও কি একই অবস্থা? সাইফুল, তোমার মুখটা বন্ধ রাখো। আমার বোনের দিকে একদম নজর দিবে না, তোমার নজর বদ নজর। সাইফুল কাঁদো কাঁদো মুখ করে সূর্যর দিকে তাকিয়ে আছে। এটা দেখে সবাই হেসে ওঠে। তাদের এই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলোই তাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করে রেখেছে। সবাই একসাথে বের হতে নিলেই রায়হান উপর থেকে নেমে আস্তে আস্তে সূর্যকে উদ্দেশ্য করে বলে, আপাই, আমিও তোদের সাথে যাব। এটা শুনে সবাই পিছু ঘুরে তাকিয়ে দেখে রায়হান সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার গায়ে ডিপ রেড কালারের সিল্ক শার্ট, জিন্স প্যান্ট, চোখে কালো সানগ্লাস, হাতে রোলেক্সের ঘড়ি। এক কথায় পুরো চকলেট বয় লাগছে রায়হানকে। শ্রাবু কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে রায়হানের দিকে, তারপর নিজেকে সামলে চোখ নামিয়ে নেয়। রায়হানকে দেখেও সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রায়হান সাধারণত হোয়াইট আর ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালারের শার্ট পরে বাহিরে যায় না। আজ রেড কালারের শার্ট, তাও আবার ডিপ রেড। এটাতে সবাই আশ্চর্য বনে যায়। মিতুর কিছুটা খারাপ লাগে, তবুও নিজেকে বুঝায় আর নিজেকে স্বাভাবিক করে রায়হানকে বলে, বেব,
তোমাকে তো পুরো ডার্ক চকলেট লাগছে। তুমি চকলেট হলে এতক্ষণে খেয়ে ফেলতাম। আহ মিতু, এসব কি ধরনের কথা? সরি বেব, আর বলবো না। চলো তাহলে যাওয়া যাক। সবাই একসাথে বেরিয়ে পড়ে খানবাড়ি থেকে নেওয়া হয় একটি গাড়ি, যেটাতে হৃদয়, সুমাইয়া, সূর্য, সাইফুল বসে, জায়ানের গাড়িতে শ্রাবু, জায়ান, সায়েম, জেরিন আর রায়হানের গাড়িতে বরাবরের মতো রায়হান আর মিতু বসেছে। তারা সবাই একসাথে এসে থামে যমুনা ফিউচার পার্কে, যেখানে সবাই একসাথে কেনাকাটা করে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে। আজ সবই হয়েছে শ্রাবুর মন মতো। শ্রাবুর কথায় সব কিছু করেছে তারা। জায়ান এক মুহূর্তের জন্য শ্রাবুকে একা ছাড়েনি। তাদের এতটা কাছাকাছি দেখে রায়হানের মাথায় রক্ত উঠে যায়, তবুও সে নিজেকে সামলে রাখে। মিতু বুঝতে পারে জায়ান আর শ্রাবুকে একসাথে দেখে রায়হানের কষ্ট হচ্ছে, তবে সেও মুখে কিছু বলে না, শুধু তার পাশাপাশি হাঁটতে থাকে।